এই জমিদার বাড়ি থেকে মাত্র 1 কিলোমিটার গেলেই ভারত সীমান্ত, যে সীমান্ত ভাগ হয়েছে আন্তর্জাতিক নদী ইছামতি দিয়ে। ব্রিটিশ আমলেও এই অঞ্চলের মানুষের দ্বিতীয় গন্তব্য ছিল কলকাতা, কারণ ইছামতি নদীর এপাশে দেবহাটা আর ওপাশে হচ্ছে হাসনাবাদ রেল স্টেশন। ভারত বাংলাদেশ সীমান্তে এই জমিদার বাড়ির ইতিহাস হলো অবিভক্ত বাংলার গৌরবের ইতিহাস, সমৃদ্ধি আর ঐতিহ্যের ইতিহাস। হাঁটছি প্রাচীন এই জমিদার বাড়ির বারান্দা দিয়ে, নিজেকে মনে হচ্ছে যে আমি হয়তো সেই জমিদার বাড়িরই একজন। সাতক্ষীরা জেলার সীমান্ত অঞ্চল দেবহাটায় এই ক্ষয়িষ্ণু জমিদার বাড়ি সাক্ষ্য দেয় এই জায়গায় 1867 সালে বাংলার প্রথম পৌরসভা গঠিত হওয়ার। আর বাংলাদেশে যেখানে প্রায় সব জমিদারের ইতিহাস অত্যাচারের, সেখানে কেন এই জমিদারকে শ্রদ্ধা ভরে আজও এই অঞ্চলের মানুষ তাকে স্মরণ করেন? আজকের ভিডিওতে আমি সে প্রশ্নের উত্তর খুঁজব আর আপনাদের দেখাবো এখনো কিছুটা টিকে থাকা এই জমিদার বাড়ি। জমিদার বাড়ির শেষ জমিদার ছিলেন ফণীভূষণ মণ্ডল। আসসালামু আলাইকুম, আমি শোভা আফরোজ, আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে। আমি এখন আছি সীমান্তবর্তী জেলার সাতক্ষীরার দেবহাটা উপজেলায়। সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড় থেকে দেবহাটা ফণীভূষণ মণ্ডলের জমিদার বাড়ির দূরত্ব 26 কিলোমিটার। আমি অটোতে করে যাচ্ছি, প্রায় 1 ঘন্টা সময় লেগে গেল পৌঁছাতে। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী একটি প্রাচীন জনপদ এই দেবহাটা। এর পাশ দিয়ে বয়ে গেছে সীমান্তবর্তী নদী ইছামতি। একসময় এই দেবহাটা অঞ্চলটি অর্থনৈতিকভাবে খুবই সমৃদ্ধ ছিল। এখানে ছিল 18 জমিদারের বসবাস। ব্রিটিশ আমলেও এই অঞ্চলের মানুষের দ্বিতীয় গন্তব্য ছিল কলকাতা, কারণ ইছামতি নদীর এপাশে দেবহাটা আর ওপাশে হচ্ছে হাসনাবাদ রেল স্টেশন। তাই সকল প্রয়োজনে সকল কাজে এই অঞ্চলের মানুষজন চলে যেতেন কলকাতায়। এখন আমি যাচ্ছি দেবহাটাতে টিকে থাকা একমাত্র যে জমিদার বাড়িটি আছে, ফণীভূষণ মণ্ডলের জমিদার বাড়ি, তার ভেতরে। এটা কার জমিদার বাড়ি জানেন? এটা ফণীভূষণ মণ্ডল। ফণীভূষণ মণ্ডল। এখানে আরো জমিদার ছিল বোধহয়। ওইদিকে আপনার টাউনসের উপরের দিকে ছিল, এখানে একটা জমিদার ছিল। এখানে কি থাকে কেউ? ফণীভূষণ মণ্ডলের কেউ আছে না? না না, ওনার কেউ নেই, সব চলে গেছে না? জমিদার বাড়ির মূল ফটকের দিকে যাওয়ার আগে বাইরে প্রায় ধ্বংস হয়ে যাওয়া জমিদার বাড়ির অংশ দেখলাম। এই জমিদার বাড়িটির পিছনের অংশটি সংস্কার করা হলেও সামনের অংশটি একেবারেই ভাঙা। প্রাচীন স্থাপত্যশৈলীর আবাসভূমি সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলা। 1867 সালে বাংলার প্রথম পৌরসভা গঠিত হয় এই দেবহাটায়। এই জমিদার বাড়ির শেষ জমিদার ফণীভূষণ মণ্ডল 1873 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। বাবা বিপেন বিহারী মণ্ডল ছিলেন একজন গাতিদার, মায়ের নাম ভুবন মোহিনী। এখানে সাপখোপ নাই তো? না নাই না? আপনারা এই বাড়িতেই থাকেন? হ্যাঁ, আমাদের আপনাদেরই? আচ্ছা আচ্ছা, আপনারা বোধহয় বিনিময় আপনাদের পূর্বপুরুষিত হবে না? আমরা বাংলাদেশি মেয়ে আর এই ছেলেরা ভারতে। আচ্ছা আচ্ছা, আমরাও তো বলতে পারি। হ্যাঁ হ্যাঁ, মানে ওই যে জমিদার ফণীভূষণ যখন চলে যায় তখন এখানকার মানুষের সাথে জমিদার বাড়িটা বিনিময় করে যায়, আর সেই সূত্রেই আপনারা এখন এখানে আছেন। আপনাদের যারা আগের মানুষ ছিলেন তারাই তো বলতে পারবে। হ্যাঁ হ্যাঁ, আমার শাশুড়িরা সব বলতে পারবে। 47 সালে চলে গেছিল দেশভাগের সময়, মনে হয় 47 সালে দেশভাগের সময় ফণীভূষণ মণ্ডল চলে যায় না, আর সে সময় আপনাদের সাথে এই বাড়িটা বিনিময় করে যায়। আচ্ছা,
দেবহাটার ঐতিহাসিক এই জমিদার বাড়িটি কবে কখন কার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল ইতিহাসে সে সম্পর্কে তেমন কোনো তথ্য পাওয়া যায় না। তবে এই জমিদার বাড়ির শেষ জমিদার ছিলেন ফণীভূষণ মণ্ডল। তিনি দেশভাগের সময় এই বাড়িটি এখানকার মানুষজনের সাথে বিনিময় করে ভারতে চলে যান। এখন এখানে যারা বসবাস করছেন তারা উত্তরাধিকার সূত্রেই এই বাড়িতে আছেন। এবার জমিদার বাড়ির ভেতরে যাচ্ছি। বিশাল এলাকা নিয়ে এই জমিদার বাড়িটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেয়াল আর জমিদার বাড়ির কাঠামো না থাকলে বোঝার উপায় নেই এটা জমিদার বাড়ি। যারা এখন এখানে বসবাস করেন কোনোভাবে আছেন, দেখেই বোঝা যায়। জনশ্রুতি অনুযায়ী ফণীভূষণ মণ্ডল অর্থ দিয়ে এই জমিদারি ক্রয় করেন। তবে উনি কোন জমিদারের কাছ থেকে এই জমিদারি কিনেছিলেন তা ইতিহাসে আর পাওয়া যায় না। জমিদার বাড়ির সামনের অংশটি পুরোটা ধসে গেলেও পেছনের অংশটা মোটামুটি মেরামত করে এখানে মানুষজন বসবাস করছে। কাঠ আর লোহা দিয়ে ডিজাইন করা বারান্দার রেলিংগুলো, এখানে বেশ অনেকগুলো ঘর আছে, ঘরগুলো তালা দেয়া। এটা হচ্ছে বাড়িটির দোতলা। হাঁটছি জমিদার বাড়ির রেলিং ধরে, অন্যরকম একটা অনুভূতিতে আসলে মন আচ্ছন্ন হয়ে আসছে। এই রেলিংটি ছুঁয়ে মনে হচ্ছে যে শতাব্দী প্রাচীন এক সময়ে যেন আমি দাঁড়িয়ে আছি। কারণ এখান দিয়েই হয়তো এক সময় জমিদার বাড়ির মানুষজন হাঁটতেন, জমিদার পত্নী, জমিদারের মেয়ে। জমিদার বাড়ির এই ঝুলন্ত বারান্দার রেলিং ধরে হয়তো এই জমিদার বাড়ির অনেক মানুষ একসময় দাঁড়িয়েছিলেন। আজ আমি আছি সেখানে। এই অনুভূতিটাই আসলে অন্যরকম একটা ভাবনা জগতে নিয়ে যায়। এই বারান্দায় দাঁড়িয়ে আশেপাশে সব ঘরবাড়ি দেখা গেলেও একসময় এটা হয়তো ছিল একটি খোলা প্রান্তর, অথবা এখানেও হয়তো জমিদার বাড়ির আরও অনেক স্থাপনা ছিল যা এখন সবই কালের গর্ভে হারিয়ে গেছে। তবে সামনের অংশটা এখনও পরিত্যক্ত হয়ে রয়েছে, এখানে কেউ বসবাস করছে না, কারণ পুরোটাই ভেঙে গেছে গাছগাছালিতে ছাওয়া। এখান থেকে দাঁড়িয়ে সামনে দেখতে পাচ্ছি জমিদার বাড়ির পুকুরটি। চারপাশে গাছগাছালিতে ঘেরা বেশ বড় একটি পুকুর। আর এই সামনের জায়গাগুলো এখনও পরিত্যক্ত, দেয়ালগুলো একেবারে ভেঙে গেছে। ওখানে আসলে মানুষ কেউ বসবাস করছে না। মানে সামনের যে ভবনটি, এটি আগের মতোই আছে। সিঁড়ি বেয়ে চলে এসেছি জমিদার বাড়ির ছাদে। আপনাদেরকে আমি ছাদটা দেখাচ্ছি, খুব সুন্দর। এ পাশেও অনেক জায়গা। স্থানীয় মানুষদের কথা অনুযায়ী এই জমিদার বাড়ির শেষ জমিদার ফণীভূষণ যখন এই দেশ ছেড়ে চলে যান, তখন তিনি এই জমিদার বাড়িটি এখানকার মানুষের কাছে বিক্রি করে গিয়েছিলেন। আর তাই এই শতাব্দী প্রাচীন জমিদার বাড়িটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় নেওয়া সম্ভব হয়নি। এখনও এখানে মানুষজন বসবাস করছেন যারা উত্তরাধিকার সূত্রে এই জমিদার বাড়িটি পেয়েছেন, অথবা তাদের আত্মীয় স্বজন তারা। আর এ কারণেই কিছু অংশ রিনোভেশন করা হয়েছে এবং হচ্ছে। আমরা দেখলাম দোতলায় দেয়াল যেগুলো ভেঙে পড়েছিল সেগুলো তারা আবার পুনর্নির্মাণ করছেন এবং এখানে মানুষজন থাকছেন।
দাতব্য চিকিৎসালয়, রানীকুঠির দেবহাটা মডেল স্কুল, ফুটবল মাঠ, রাস্তা সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে উল্লেখযোগ্য অবদান রেখে আজও স্মরণীয় হয়ে আছেন ফণীভূষণ মণ্ডল, যাকে আধুনিক দেবহাটার স্থপতিও বলা হয়। তিনি এলাকার মানুষের জন্য 1919 সালে নিজ জমির উপর তার বাবার নামে বিপিন বিহারী মেমোরিয়াল পাবলিক ইনস্টিটিউট ও একটি ফুটবল মাঠ প্রতিষ্ঠা করেন। স্কুলটি জাতীয়করণের পরে নাম রাখা হয় দেবহাটা বিবিএমপি ইনস্টিটিউশন। মজার তথ্য হচ্ছে, স্কুলটির জন্য কলকাতার বেনারস ইউনিভার্সিটি থেকে আজীবন স্বীকৃতি নিয়ে আসেন ফণীভূষণ। এ কারণে স্কুলের নিবন্ধন প্রয়োজন হয়নি কখনো। দেবহাটার মানুষের চিকিৎসা সেবার জন্য মায়ের নামে 1914 সালের 26শে ফেব্রুয়ারি একটি দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করেন। সেই সময়ে ভুবনমোহিনী ভিক্টোরিয়া চ্যারিটেবল ডিসপেন্সারি মানুষের একমাত্র চিকিৎসা কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। বর্তমানে এই দাতব্য প্রতিষ্ঠানটি ব্যবহৃত হচ্ছে বাংলাদেশ পুলিশের অস্থায়ী কার্যালয় হিসেবে। এছাড়া জমিদার ফণীভূষণ মণ্ডল বিনোদনের জন্য তৈরি করেন রানীকুঠির। পরবর্তীতে এটি বাংলাদেশ পুলিশের থানা হিসেবে ব্যবহৃত হয়। সাতক্ষীরা জেলার সবচেয়ে প্রাচীন থানার মর্যাদা পায় দেবহাটার রানীকুঠির। বর্তমানে সেই রানীকুঠির আর নেই, কিন্তু রয়েছে দেবহাটা থানা। রানীকুঠির ভেঙে তৈরি করা হয়েছে থানার নতুন ভবন। সুন্দরবনের অববাহিকায় অবস্থিত ইছামতি নদীর তীরে এক প্রাচীন জনপদ সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলা। ইতিহাস আর ঐতিহ্যের পাদপীঠ এই দেবহাটা উপজেলা। উপমহাদেশে প্রখ্যাত চিকিৎসক ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মভিটাও ছিল এই দেবহাটা উপজেলার টাউনশ্রীপুর গ্রামে। ব্রিটিশ শাসন আমলে প্রায় 150 বছর আগে টাউনশ্রীপুর গ্রামকে পৌরসভা ঘোষণা করা হয়। ইছামতি নদীর তীর ঘেঁষা 3টি গ্রাম, দেবহাটা, সুশীলগাতি আর টাউনশ্রীপুর। ব্রিটিশ পিরিয়ডে এই 3টি গ্রামই ছিল অর্থনৈতিকভাবে বেশ সমৃদ্ধ এবং এ অঞ্চলের মানুষজনের যাতায়াত ছিল কলকাতা। 18 জমিদারের বসবাস ছিল যে গ্রামে। সেই জমিদারদের প্রায় অনেকেই ছিলেন অত্যাচারী, কেউ ছিলেন মানবদরদী, আবার কেউ বা সমাজের জন্য অনেক কাজ করে গেছেন। এই জমিদার বাড়ির বিশাল অট্টালিকা, পূজা মন্দির, থিয়েটার হল, সেসবের আসলে এখন আর তেমন কোনো অস্তিত্ব নেই। স্মৃতিচিহ্ন হয়ে টিকে আছে কারুকাজ করা কিছু ভাঙা দেয়াল। এই হচ্ছে জমিদার বাড়ির সামনের পুকুরটি। এখনো এখানে ঘাট রয়ে গেছে, বেশ সুন্দর ঘাট। বিশাল বড় এই পুকুর, চারপাশে বড় বড় গাছগাছালিতে ঢাকা, আর এখানে বেশ বড় একটি ঘাট এবং বসারও জায়গা রয়েছে। দেবহাটা জমিদার বাড়ি থেকে আমার আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ জানাচ্ছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটন প্রেস করে রাখুন যেন নোটিফিকেশান পাওয়ার সাথে সাথে ভিডিও দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।